জাতিসংঘের অধিবেশনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটি দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের নানা দিক আছে, সেগুলো নিয়ে পরে কথা বলছি। তবে একটি বিশেষ অংশ নিয়ে আমি একটু আলোচনা করতে চাই খুব সংক্ষেপে। সেই আলোচনাটি প্রশংসা না, নিন্দাও না। সেই প্রশংসাটি একটি আহ্বান, সেই প্রশংসাটি একটি প্রস্তাব। দেখেন, তিনি বক্তব্যের একটি অংশে বলেছেন যে তিনি সারা পৃথিবী জুড়ে পারমাণবিক অস্ত্র বন্ধের যে একটি প্রক্রিয়া চলছে সেটিকে তিনি আরো গতিশীল দেখতে চান। অর্থাৎ সারা পৃথিবীতে যেন এই পারমাণবিক অস্ত্র বন্ধ হয়, সেটার প্রচেষ্টা তিনি চান। সেই সঙ্গে তিনি একই সঙ্গে বলেছেন যে বিশেষ করে, সেই কথাটি বলার শেষেই তিনি বলেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় তিনি এই পারমাণবিক অস্ত্রের কোন রকম ঝঞ্ঝানি দেখতে চান না এবং পারমাণবিক অস্ত্রের সকল প্রক্রিয়া বন্ধ দেখতে চান। এই জায়গাটাতেই আমার আপত্তি। বক্তব্যটিকে সংক্ষেপে একটু শোনাই আপনাদেরকে। আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনর্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। শুনলেন? অর্থাৎ প্রথম অংশে তিনি যখন সারা পৃথিবীতে এই পারমাণবিক অস্ত্র বন্ধের জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন, তখন তিনি যথেষ্ট করতালি পেয়েছেন। সব সময়ের মতোই তিনি তার বক্তব্যে সবসময় উপস্থিত দর্শকেরা প্রচুর করতালি দেন, তাকে বিশ্বব্যাপী মানুষ চিনে। আর ওই বক্তব্যেরই পরের অংশে তিনি যখন এই দক্ষিণ এশীয় এবং এই মধ্যপ্রাচ্য অঞ্চলে যখন তিনি এই পারমাণবিক অস্ত্র বন্ধের পক্ষে জোর দিলেন, তখন কিন্তু আপনার কোনো করতালি শুনবেন না। বিষয়টাকে সাধারণভাবে নেওয়া যেতে পারে, কিন্তু আমি সাধারণভাবে নিচ্ছি না। কারণ দেখেন, এই যে পারমাণবিক অস্ত্র বন্ধের যে আয়োজনটি, এটা কিন্তু সাম্রাজ্যবাদদের প্রোগ্রাম। তারা যাদেরকে পছন্দ করেন এবং তারা নিজেরা প্রত্যেকে এই পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ, কিন্তু আমাদের এই মধ্যপ্রাচ্যে, আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তারা কোনো অবস্থাতেই এই পারমাণবিক অস্ত্র তৈরি করতে কোনোভাবেই দিতে চান না। কেউ এখানে আগ্রহ প্রকাশ করলেই তার উপরে গিয়ে হামলা করে বসেন। এটি তো এক ধরনের কৌশল, এটি তো এক ধরনের জুলুম। তারা নিজেরা শক্তিশালী অস্ত্র তৈরি করবেন এবং সেই অস্ত্র যেন আমাদের উপরে, আমাদের এই মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ কিন্তু শান্তিপ্রিয় মুসলিম দেশগুলোর উপরে ব্যবহার করতে পারেন, তাদের এই খনিজ সম্পদগুলো লুটপাট করবার জন্য। তারপর দক্ষিণ এশিয়ায় আমরা যে ক্রমাগত এগিয়ে চলবার একটা প্রচেষ্টা করছি, এই যে দক্ষিণ এশিয়ার মানুষগুলো যে একটি নিজস্ব শক্তি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে, হ্যাঁ, সেটাকে রুখে দেবার জন্য তারা নিজেদের সেই পারমাণবিক শক্তি, তাদের অস্ত্র শক্তিকে কাজে লাগিয়ে আমাদেরকে দমন করতে চান, কিন্তু আমাদেরকে পারমাণবিক এই শক্তিতে কোনোভাবেই সমৃদ্ধ হতে দিতে চান না। এটি তো একটু খেলা। তো মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি দোষ দিচ্ছি না। তিনি শান্তিতে নোবেল বিজয়ী মানুষ, তিনি হয়তো শান্তির প্রচেষ্টা হিসাবে বলেছেন। আমি বলতে চাচ্ছি না এই কথা যে তিনি এই এই সাম্রাজ্যবাদ, তিনি মার্কিনদের খুশি করবার জন্য এই মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়ায় এই পারমাণবিক অস্ত্রকে নিরুৎসাহিত করবার কথা বলেছেন। আমি সেটা বলতে চাচ্ছি না। কিন্তু তিনি, আমার মনে হয়, যদিও তিনি হয়তো একজন নোবেল বিজয়ী মানুষ, তিনি হয়তো প্রকাশ্যে বলবেন না, কিন্তু আমার মনে হয় প্রত্যেককেই, শুনতে যেমনই শোনাক, এই দক্ষিণ এশীয় অঞ্চলে, বিশেষত মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশের উচিত পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধশালী হয়ে ওঠা। একে অন্যের সহযোগিতায় হোক, নিজস্ব প্রচেষ্টায় হোক, অথবা যে কোনো কৌশলেই হোক না কেন, এই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশকে এবং সেই সাথে সাথে আমাদের দক্ষিণ এশিয়ার এই প্রগতিশীল উন্নয়নশীল দেশগুলোকে অবশ্যই পারমাণবিক অস্ত্রে শক্তিশালী হয়ে উঠতে হবে, সে যে কোনো কৌশলেই হোক, যাতে করে আমাদের এই অগ্রগতিকে তারা যেন থামিয়ে দেবার যে অপপ্রচেষ্টাগুলো করেন, তাদের সেই খারাপ উদ্দেশ্যটাকে
কোনোভাবেই যেন তারা বাস্তবায়ন করতে না পারেন। বিশেষত মধ্যপ্রাচ্যে অবশ্যই ইরানের মতো প্রতিটি দেশকে তাদের সকল বাধা অতিক্রম করে এই মার্কিন সাম্রাজ্যবাদের বাধাকে উপেক্ষা করে এই পরাশক্তিগুলোকে করে দিয়ে তাদেরকে ব্যর্থ করে দিয়ে তাদের প্রত্যেককেই সামরিকভাবে শক্তিশালী হতে হবে, বিশেষত তাদেরকে পারমাণবিক ভাবে শক্তিশালী হতে হবে। তবে অবশ্যই এখানে সতর্ক থাকতে হবে যে মধ্যপ্রাচ্যের প্রতিটি মুসলমান দেশগুলোর মধ্যে তারা যে কৌশলগতভাবে একে অন্যের মধ্যে যে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছেন সেটা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকির। কারণ পারমাণবিক শক্তিতে এই দেশগুলো সমৃদ্ধ হলে এবং তারই পাশাপাশি যদি এই ধরনের বিরোধগুলো তাদের মধ্যে লেগে থাকে তাহলে এক ধরনের ঋণাত্মক প্রভাব পড়বে, খারাপ প্রভাব পড়তে পারে, এক ধরনের অঘটন ঘটে যেতে পারে। আমাদের মধ্যপ্রাচ্যকে তাদের এই পুরো কৌশলটাই বুঝতে হবে। মধ্যপ্রাচ্যে আমাদেরকে পারমাণবিকভাবে শক্তিশালী হতে দিতে চায় না, এটা একটা কৌশল। এবং আমরা যেন শক্তিশালী হয়েও এই বিশেষত মধ্যপ্রাচ্য যদি শক্তিশালী হয়েও যেন একে অন্যের মধ্যে বিরোধ ঘটিয়ে তারা যেন নিজেরাই নিঃশেষ হয়ে যায় সেরকম একটি পরিকল্পনা তাদের আছে। এই দুটো পরিকল্পনাকেই এই মধ্যপ্রাচ্যের সকল দেশগুলোকে, তেল সমৃদ্ধ শক্তিশালী দেশগুলোকে প্রতিহত করতে হবে এবং নিজেদেরকে পারমাণবিকভাবে শক্তিশালী হতে হবে। হওয়া যাবে না এমন তো না। এত বাধা অতিক্রম করে এত নিষেধাজ্ঞার মধ্যে থেকে ইরান তো করেছে। পাকিস্তান হয়তো প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে করে নাই, তারা অন্য কৌশলে করেছে, তারা আমেরিকাকে ম্যানেজ করে করেছে। তো যেভাবেই হোক, যে কৌশলই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যকে নিজেকে শক্তিশালী করতে হবে, দক্ষিণ এশিয়াকে নিজেকে অত্যন্ত শক্তিশালী করতে হবে। এবং সেজন্য শুনতে যতই বিধ্বংসী শোনাক, শুনতে যতটাই খারাপ শোনাক, যেহেতু এই মার্কিনীরা, যেহেতু এই সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলো নিজেদেরকে সংবরণ করবে না, তারা যেহেতু ক্রমাগত এই পারমাণবিক শক্তিতে নিজেদেরকে শক্তিশালী করছে এবং একটি খারাপ উদ্দেশ্যে তারা মধ্যপ্রাচ্য সহ আমাদের এই অঞ্চলকে পারমাণবিক শক্তিশালী হওয়া থেকে দূরে রাখতে চাচ্ছে, তাদের সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে অবশ্যই মধ্যপ্রাচ্য এবং আমাদের দক্ষিণ এশিয়ার সকল দেশগুলোকে, উন্নয়নশীল দেশগুলোকে এই পারমাণবিক শক্তি অর্জন করতে হবে। সেটি গোপনে হোক, সেটি কৌশলে হোক, সেটি শক্তি দিয়ে একতাবদ্ধভাবে কি বলে জোর শক্তি খাটিয়ে হোক, যেভাবেই হোক, তাদের এই আমাদের দুর্বল করে রাখবার এই প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। আমি সেই জায়গা থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখে বলবো, এই ধরনের বক্তব্য আমাদের বোধহয় এই দরিদ্র অঞ্চলের মানুষদেরকে কোনোভাবেই দেওয়া ঠিক হবে না। এই দক্ষিণ এশিয়াকে, এই মধ্যপ্রাচ্যকে কোনোভাবেই এই পারমাণবিক অস্ত্রে শক্তিশালী হওয়া থেকে দূরে সরিয়ে রাখবার কোনো প্রচেষ্টা করাই যাবে না এবং তাদেরকে নিরুৎসাহিত কোনোভাবেই করা যাবে না, বরং তাদেরকে উৎসাহিত করতে হবে। সেই উৎসাহিত করবার প্রক্রিয়াটি প্রকাশ্যে হোক বা গোপনে হোক, কৌশলে হোক বা যে কোনো প্রক্রিয়াই হোক না কেন, তাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করাটাই এই ধরনের যারা বিশেষ ব্যক্তি আছেন, এই যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো যারা প্রজ্ঞাবান, তারা বরং এই ধরনের কৌশল রপ্ত করবেন যাতে করে এই মধ্যপ্রাচ্যে এবং আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অস্ত্রের শক্তিশালী করবার যে উদ্যোগ, সেই উদ্যোগের সহযোগিতা করবার নানা কৌশল দিয়ে তারা সহযোগিতা করবেন, কোনোভাবে নিরুৎসাহিত করবেন না, এই প্রত্যাশা আমার। তো আর অন্যান্য যেসব বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন সেগুলো নিয়ে আর বেশি আলোচনা করতে চাই না, কারণ তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো অত্যন্ত চমৎকারই বলেছেন। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচন থেকে শুরু করে সারা পৃথিবীর সব সমস্যা নিয়েই কথা বলেছেন। তো আসলে তিনি কথা তো ভালোই বলেন, আবার শুধু তাই না, আমরা যারাই কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে কথা বলি, আমরা যারাই কোনো দেশের কোনো মঞ্চে কথা বলি, সেটা আন্তর্জাতিক মঞ্চ হোক, জাতীয় মঞ্চ হোক, কথা তো আমরা ভালোই বলি বা কথা বলবার সময় তো সবাই ভালোটাই বলেন, কিন্তু বাস্তব জীবনে সেই ভালোকে প্রতিষ্ঠিত করবার প্রচেষ্টা, আন্তরিকতা কার কতটুকু থাকে সেটা নিয়েই তো হয় সমালোচনা।
তো মানে সেই আন্তরিকতা এবং সেই একই সঙ্গে যোগ্যতা দিয়ে আমরা যদি সেই ভালোটাকে প্রতিষ্ঠিত নিজের জীবনে করে না দেখাতে পারি, তাহলে মানুষ সেই ভালো কথা, সেই মানে ভালো উদ্যোগ, সেই ভালো প্রস্তাবনাকে আসলে দিন শেষে মানুষ আর গুরুত্বে রাখে না। সেইগুলো মানুষের, কারণ মানুষের প্রয়োজনে তো আর আসে না। যদি আমি দেশের জন্য ভালো কথা বলি কিন্তু সেই উন্নয়নের জন্য কিছু করে যেতে না পারি, তাহলে তো আসলে দেশের মানুষ পরিণামে খুশি হবে না। হয়তো খুব ঘনিষ্ঠ সমর্থকেরা তাৎক্ষণিকভাবে আনন্দ পাবেন, এক ধরনের খুশি হবেন, কিন্তু কার্যত সেটা তো খুব একটা মানে ভালো ফল আনবে না। তো তিনি যে ভালো কথাগুলো বলেছেন, তিনি সেই কথা অনুযায়ী এই দেশকে সেই ভালোর মধ্যে নিয়ে যেতে চেষ্টা করবেন। তিনি 3-0 কথা বলেন, তো সেই 3-0, সেই বেকারত্ব, সেই দারিদ্রতা, এগুলো দূর হবে। এগুলো মানে হবার জন্য প্রচেষ্টা তিনি শুরু করবেন, যেটা এখনো শুরু হয়নি। এদেশে বেকারত্ব বাড়ছে, এদেশে দারিদ্রতা বাড়ছে। এই ঢাকায় এখনো কোনোবার প্রথম, কোনোবার দ্বিতীয় হয় দূষণে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা এই 1.5 বছরে কোনো মানে কি বলে অগ্রগতি দেখতে পাইনি, বিশেষ করে কোনো কার্যক্রমও আসলে দৃশ্যমান হয়নি, তো সেই জায়গা থেকে তার এই বক্তব্যটা হয়তো মানে খুব বেশি মানে আনন্দদায়ক আমাদের জন্য না, যেটা হয়তো তিনি এখনই শুরু করবেন বলে আমরা প্রত্যাশা করি, যাতে করে তার এই মানে কথাগুলো, তার এই চমৎকার ভাষণটি আমাদের কাছে যেন অত্যন্ত কার্যকরী মনে হয়। এই যে আমাদের রোহিঙ্গা যে ইস্যুটি, সেটা নিয়ে তিনি আরো কার্যকর কোনো কথা বলবেন, যেটা তিনি হয়তো খুব অল্পই বলেছেন। তার দীর্ঘ আলোচনায় রোহিঙ্গা বিষয়টি খুব অল্প সময়ের জন্য এসেছে, বরং জাতীয় ইস্যু যেটা নিয়ে জাতিসংঘের মানে তেমন কোনো কি বলে মাথা ব্যথা নেই। জাতিসংঘের এই যে সারা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আমাদের ইয়ে নিয়ে, আমাদের সংস্কার আচরণ নিয়ে, এগুলো নিয়ে আলোচনা শুনে তাদেরকে খুব কোনো উপকার হবে না, বরং মানে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে, বাংলাদেশের মানুষকে সংস্কার কার্যক্রমের মধ্যে ঢুকিয়ে সংস্কার প্রস্তাবনাগুলোকে বাস্তবায়নের ব্যবস্থা বাংলাদেশেই নিতে হবে। সেটি আন্তর্জাতিক ফোরামে খুব একটা আলোচনায় খুব একটা লাভ হবে বলে আমার কাছে মনে হয় না। তো যাই হোক, এগুলো হয়তো বলার দরকার আছে বলে তিনি হয়তো বলেছেন। তবে তারপরে তিনি আন্তর্জাতিক যে তিনি চমৎকার একটি প্রস্তাব দিয়েছেন, এই যে ফিলিস্তিনের বিষয়ে তিনি এই যে গাজায় এই গাজার গণহত্যা নিয়ে নিন্দা জানিয়েছেন। তো এবং একই সঙ্গে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার জন্য যে দ্বিরাষ্ট্র নীতি উল্লেখ করেছেন, হ্যাঁ, তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রস্তাব দিয়েছেন। এগুলোর জন্য আমরা সাধুবাদ জানাই। এগুলো সঠিক প্রস্তাব। বাংলাদেশের সারা সমস্ত মানুষই এই বক্তব্যের পক্ষাবলম্বন করে। তো তিনি সেটা চমৎকার বলেছেন, আমরা সেটার জন্য যেমন প্রশংসা জানাচ্ছি, সেই সাথে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, সেটা হয়তো সেই সময়ের জন্য শুনতে ভালো শুনিয়েছে। হয়তো বিদেশিরা সেটা জেনে হয়তো খুশি হয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষ যখন তার এই বক্তব্য শুনেছে, বাংলাদেশের সব মানুষ সেভাবে সন্তুষ্ট হতে পারেনি। কারণ বাংলাদেশের মানে কি বলে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। আগে যেরকম দুঃশাসন চলছিল, সেখান থেকে হয়তো দুঃশাসনের কম বেশি তো ব্যাপার না, হয়তো তার চাইতে কমে থাকতে পারে, কিন্তু সুশাসন তো আর আসেনি। তো এই জায়গাগুলো আসলে বক্তব্যের মধ্যে না থাকুক, বক্তব্যের প্রয়োজনে, সৌজন্যতার প্রয়োজনে তিনি যেগুলোই বলেছেন, কিন্তু বাংলাদেশে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয় সেই দিকে যেন তিনি নজর দেন। বাংলাদেশে যেন একটি মানে সর্বদলীয় এক ধরনের ঐক্য প্রতিষ্ঠিত যেন হয় বাংলাদেশে, এরকম একটি প্রচেষ্টা যেন তিনি নেন। বাংলাদেশে একটি মানে গণতান্ত্রিক মানে সমতা ভিত্তিক একটি গণতন্ত্র সবচেয়ে বড় ব্যাপার, যেটা এদেশের মানুষের সবচেয়ে বড় মানে চাওয়া, যেটা সবচেয়ে বড় প্রত্যাশা, যেটা প্রতিটি সরকারের কাছে থাকে, সেটা হচ্ছে সুবিচার, ন্যায়ের শাসন। সেই ন্যায় শাসনটা, সেই সুবিচারটা, সেটা যেন প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা করেন, যেটা বস্তুত এদেশে প্রতিষ্ঠিত এখনো হয়নি। তিনিও হয়তো সে ধরনের কোনো ব্যবস্থা নিতে পারেননি। এখনো এখানে ন্যায় বিচারের অভাবে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। এই জায়গাগুলো তিনি খেয়াল করবেন। এদেশে মানুষ সুবিচার যেন পায়। দরিদ্র যখন সুবিচার পায় না,
তখন সে কি বলে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। আবার মানে যখন মানে প্রভাবশালীরা যখন অন্যায় করেও ছাড় পেয়ে যায়, তখন তারা আরো বেশি অন্যায় আগ্রহী হয়ে ওঠে, আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে। তো সেই আইনের শাসন সুশাসন যেন প্রতিষ্ঠিত হয়, সেই দিকে তিনি দৃষ্টি দেবেন, সেই প্রত্যাশা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।